প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে শিশুদের মানসিক সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। চলুন প্রথমেই আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। সহকারী অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহীদ ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা মনোবিজ্ঞান বিষয়ে এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি ম্যাডাম আমাদের অনুষ্ঠানে। মানসিক সমস্যা জানি আমরা, এটি সম্পর্কে আসলেই অনেক কথাবার্তা হচ্ছে, অনেক প্রচার প্রচারণা, অনেকেরই এই ধরনের সমস্যা হতে পারে। সাথে এর মধ্যে যে আবার শিশুরাও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে সেটি সম্পর্কে কিন্তু আমরা সবাই খুব বেশি জানি না। তো এটি আসলে কি, এই শিশুদের মানসিক কি কি ধরনের সমস্যা হতে পারে? আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের একটা কমন ধারণা আছে যে শিশুদের আবার মানসিক মন কি, আবার মানসিক সমস্যা কি। তো এই ব্যাপারটা একদমই কমন। তবে শিশুদের, বড়দের যেমন বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আছে, শিশুদেরও বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আছে। তার মধ্যে যেটা এখন বেশি কমন সেটা হচ্ছে বিহেভিয়ারাল প্রবলেম। হ্যাঁ, মানে বিভিন্ন আচরণগত সমস্যা। তার পাশাপাশি আরও আছে এডিএইচডি, মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এরপরে আছে কন্ডাক্ট ডিসঅর্ডার, মানে তারপরে কন্ডাক্ট ডিসঅর্ডার যারা হচ্ছে যে মিথ্যা বলে, চুরি না বলে জিনিস নিয়ে যায়, অন্যের জিনিস ধ্বংস করে বা ভেঙে চুরে ফেলে, তারপর নিয়ম মানে না, সামাজিক নিয়মগুলো মানে না, স্কুল পালানো, এই ব্যাপারগুলো মানে দেখা যাচ্ছে যে সোশ্যালের নর্মের মধ্যে ওরা থাকে না, নর্মের বাইরে যত ভুল আচরণগুলো করে। এরপর আছে ওডিডি, মানে অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, মানে হচ্ছে তর্ক করবে, বড়দেরকে একদমই মানবে না, তার যেটা মনে চায় সেটা করবে, তার নিজের কথার পেছনে অনেক যুক্তি দাঁড় করবে, মানে ইনস্ট্রাকশন বা বড়দের কথা একদম। আমরা কিন্তু একটু ম্যাডাম ইন্টারফেয়ার করি যে অনেকেই কিন্তু অনেক বাচ্চাদেরই আমরা দেখছি যে আমাদের সাথে হয়তো তর্ক করছে, আমাদের বাচ্চাদের সাথে আমরাই রাগ হয়ে যাচ্ছি যে কেন এত তর্ক করছে, কেন বেয়াদবি হচ্ছে। তাহলে কি সেটিও ডিসঅর্ডারের মধ্যে পড়বে? হ্যাঁ, আমরা ওই যে বলেছি যে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়াগুলো মিট আপ করতে হবে। হ্যাঁ, তো ক্রাইটেরিয়াগুলো আমি তর্ক করা কিংবা একটু বেশি দুষ্টুমি, হাইপার অ্যাক্টিভিটি দুষ্টুমি করা, এগুলো যদি মানে এটা কিন্তু সব বাচ্চার মধ্যেই থাকবে। এর মানে এরকম না যে আমরা যে কোনো বাচ্চার মধ্যে একটু চঞ্চলতা দেখলেই বলবো এটা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বা একটু একদিন না বলে কিছু নিয়েছে তো কন্ডাক্ট ডিসঅর্ডার। বিষয়টা তা না। আমাদের ওই বললাম যে অনেকগুলো সিমটম আছে, সেগুলো সবগুলো মিলে এটা অ্যাসেস করবে সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্টও করেন। তো সেটা থেকে আমরা ওই ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে তারপর আমরা বুঝতে পারবো যে কোন সমস্যার মধ্যে আছে। তো ওটা অবশ্যই এক্সট্রিম হবে। যেটা হচ্ছে যে একবার দুবার মিথ্যা বলেছে কিংবা একবার দুবার তর্ক করেছে কোনো একটা বিষয়ে, সেটা না। সে ওডিডি মানে হচ্ছে প্রত্যেকটা বিষয় সে তর্ক করবে, কোনো বড়দের কথা সে শুনবে না। হ্যাঁ, এরকম বিষয়গুলো। আচ্ছা, তো যখন একটা পরিবারে যখন একটি বাচ্চা এরকম সমস্যায় থাকবে, তার আশপাশের মানুষগুলো কি দেখে আসলে বুঝবে যে আসলে তার এই রকম সমস্যা, বা তার শিশুটি বা পরিবারের শিশুটি আসলে মানসিকভাবে কিছুটা অসুস্থ? যখন দেখবে যে তার সিগনিফিকেন্টলি তার পারিবারিক জীবনে এটা হ্যাম্পার হচ্ছে, মানে সে নিতেই পারছে না, তবে এটা আবার নির্ভর করবে বাবা মার সেন্সিটিভিটির উপর। যদি বাবা মা এংজাইটি প্রবলেমে থাকে, বাবা মা ডিপ্রেশনে থাকে, তাদেরই যদি পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, তাহলে সে তো অস্থির প্রকৃতির থাকবে, ছোট ছোট জিনিসকে বড় করে দেখবে। যদি বাবা মা ঠিক থাকেন এবং তারপরেও দেখা যাচ্ছে যে
বা বাচ্চার একাডেমিক, যেটা বলেছিলাম যে ওরও একাডেমিক প্রবলেম হচ্ছে, কিংবা রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, ফ্যামিলি লাইফ হ্যাম্পার হচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে যে একটা ঝামেলা হচ্ছে, সে হয়তো কোনো বন্ধু-বান্ধবী করতে পারছে না। যখন বুঝতে পারবে তখন অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে। তবে ডায়াগনোসিস কি বা ও কোন সমস্যায় ভুগছে এটা হয়তো সাধারণ বাবা মা বুঝতে পারবেন না, সেটা এই জন্যই প্রফেশনাল হেল্প নিলে ওনারাই বলে দিবেন যে আসলে বাচ্চাটি কিসের মধ্যে আছে, মানে কোন সমস্যায় ভুগছে। আপনি যেটি প্রথমে বলছিলেন যে আচরণগত বা বিহেভিয়ারাল সমস্যা, আসলে এটি কখন আপনাদের কাছে যখন রোগীরা আসে তখন আপনারা এটি কিভাবে ম্যানেজ করেন? আসলে মূলত এটা নির্ভর করে ছোট বাচ্চা এবং বড় বাচ্চা, তাদের মধ্যে একটু পার্থক্য আছে। বেশি ছোট বাচ্চা হলে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে আমরা সেশনে যতটা বসাচ্ছি পাশাপাশি প্যারেন্টদেরকেও বসাই। একটা অ্যাডাল্ট সাইকোথেরাপি যেমন অ্যাডাল্ট নিজেই আসেন, ওনাকে একা বসলে হয়। চাইল্ড সাইকোথেরাপি কিন্তু আলাদা, সেখানে প্যারেন্টদেরকে ইনভলভ করতে হয়, কারণ তাদের চাইল্ডরা যেহেতু প্যারেন্টদের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, প্যারেন্টদেরকে, বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্যারেন্টদেরকে বেশি ইনভলভ করি। যেমন অনেক সময় দেখা যায় যে ভুল আচরণে তারা রিনফোর্সমেন্ট দিয়ে ফেলেন। হ্যাঁ, যেমন আমরা জানি যে রিনফোর্সমেন্ট বা রিওয়ার্ড বা পুরস্কার, বা পুরস্কার মানে হচ্ছে ব্যক্তি যেটা চায়, যেটা পছন্দ করে, যেটা পেলে সে খুশি হয়, সেই জিনিসটা, সেটা উনি ও যখন ভুল আচরণ করছে তখন পাচ্ছে। তো মানে একটা বাচ্চা যখন ক্রমাগত কান্না করছে বা জেদ করছে যে এটি আমাকে নিতেই হবে, ওই সময়টা তাকে দিয়ে যেমন ধরা যাক নরমাল ভাবে হয়তো একটা জিনিস মার কাছে চেলো যে একটা কালার পেন্সিল দাও, সে হয়তো মা হচ্ছে খেয়াল করছে না, নিজের কাজে ব্যস্ত, যে দিব পরে, কিন্তু যখন ও চিৎকার করলো, দৌড়ে চিৎকার করছো কেন, নাও, সাথে সাথে দিল। তাতে হলো কি, কোন সময় দিল, চিৎকার করলো যখন তখন দিল, এরপর থেকে আর স্বাভাবিক আচরণ করবে না। তাহলে মা কি করলেন, ভুল আচরণের রিনফোর্সমেন্ট দিলেন, এবং সেটি কিন্তু বাচ্চার এই ভুল আচরণটার প্রতি কিন্তু অবজার্ভ করে শিখে ফেললো। তো এইভাবে কিন্তু অনেক সময় এই যে ভুল আচরণগুলোকে আমরা প্রশ্রয় দিয়ে ফেলি, আবার সঠিক আচরণগুলোকে খেয়াল করি না। সঠিক পানিশমেন্ট আবার আচরণ কমায়, কিন্তু আমি সঠিক আচরণ যখন করছে তখন এমন বাচ্চা পড়তে বসেছে, তাকে ওই সময় বকছি, ভুল হলো কেন, এরকম হলো কেন, এটা ঠিক করো নাই কেন, এত বেশি বকছি যে ওর পড়ার প্রতি আগ্রহ চলে গেছে, মানে ওটা ওর কাছে পানিশমেন্ট। তো এই জন্য আমরা খেয়াল করতে হবে যে কোথায় বাচ্চাকে পানিশ করছি আর কোথায় রিইনফোর্সমেন্ট দিচ্ছি। আর এক একটা বাচ্চা এক এক রকম, যার কাছে তাদের কাছে রিইনফোর্সমেন্টও আলাদা। একজনের কাছে চকবার রিইনফোর্সমেন্ট, আরেকজন চকবার পছন্দই করে না, তাকে আবার বাচ্চাটা আসলে কিসে খুশি হবে সেটি বাবা মাকে বুঝতে হবে। তো অনেক সময় আমরা ভুল আচরণের মাধ্যমেও হয়, মানে ভুল জায়গায় রিইনফোর্স করেও আচরণগত প্রবলেম তৈরি করি। আবার অনেক সময় অবজারভেশনাল লার্নিং এর মাধ্যমে আচরণগত প্রবলেম হয়। আরেকটা দুষ্ট বাচ্চাকে দেখছে, সে কন্টিনিউয়াস দুষ্টুমি করছে এবং ওটার জন্য রিইনফোর্স হচ্ছে, সে সেটাও অবজার্ভ করতে পারে। এমনকি বাবা মাও যে ঠিকভাবে রুটিন করতে পারছেন না, গাইড করতে পারছেন না, তারা মিসবিহেভিয়ার করছেন নিজেদের মধ্যে, এঙ্গার প্রবলেম আছে তাদের মধ্যে, এগুলোও পেতে পারে। আবার জেনেটিক্যালিও কারো ইম্পালসিভিটি অনেক বেশি, হ্যাঁ, ইমোশনাল বেশি, বাবা মার মধ্যে ছিল, হেরিডিটারি বাচ্চাও পেয়েছে, যার জন্য তার ইম্পালস কন্ট্রোল করার ক্ষমতা কম, এই অল্পতে এংশাস হয়ে যায়। তো তখন যেটা সেটা মানে ভুল আচরণগুলো করে ফেলে, বা আচরণগত নিয়ন্ত্রণগুলো বাবা মা সেভাবে গাইড করতে পারেননি যে কিভাবে করতে হবে। তো এইসব গাইডেন্সের অভাবে অনেক সময় ভুল আচরণ অবজার্ভ করে, কিংবা ভুল আচরণের রিইনফোর্সমেন্ট পেয়ে, কিংবা সঠিক আচরণে প্রশংসা না পেয়েও অনেক সময় এই ধরনের আচরণগুলো। তাহলে আপনাদের পরামর্শ কি থাকে যে আসলে সঠিক আচরণে তাকে প্রশংসা করতে হবে? আমাদের পরামর্শ থাকবে যে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে প্রিভেন্টিভ মেজারটা আগেই নেওয়া। মানে আমাদের যে আমরা এখন যেটা করেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে প্যারেন্টিং এর একটা ট্রেনিং, মানে কিভাবে বাবা মা প্যারেন্টিং করবে। তো প্যারেন্টিং এর 3টা গোল আছে এখানে। একটা নরমাল প্যারেন্টিং, যাতে মানে বাচ্চার আরো সেলফ কনফিডেন্স ডেভেলপ করে, সেলফ এস্টিম ভালো হয়, ল্যাক অফ মানে তার ইনফেরিটি ডেভেলপ না করে, সব কিছুতে কনফিডেন্ট থাকে। তো ওই সব জায়গাগুলো কিভাবে এনকারেজ করবে, এটা হলো নর্মাল প্যারেন্টিং, মানে এখানে আরও প্রোগ্রেস কিভাবে করতে পারে বাচ্চার। আরেকটা হচ্ছে প্রিভেনশন, যাতে প্রবলেম নাই হতে পারে, যে বিহেভিয়ার প্রবলেমগুলো না হতে পারে, আরও যেসব প্রবলেমগুলো আছে। তো আরেকটা হচ্ছে যে
প্রবলেম হয়ে গেলে আমরা কি করব, সে কিওর কিভাবে করব, সেটা স্পেসিফিক্যালি এক একটা রোগের জন্য এক এক রকম ভাবে আমরা তখন ওই দায়িত্বটাও তো প্যারেন্টদের উপরই পড়ে, তাদেরকে এই ট্রেনিংটা শুধু প্যারেন্টদেরকে নিয়ে আর কি। আর বাইরে তো দেখা গেছে যে বাচ্চা হওয়ার আগেই বা প্যারেন্টদেরকে ট্রেনিং দেওয়া হয়। ম্যাডাম, প্যারেন্টিং এর পাশাপাশি শিশুটি যে কিনা প্রবলেমেটিক যে বাচ্চাটি, তাকে আসলে কি মানে কিভাবে আপনারা দায়িত্ব দিয়ে থাকেন? তাদের ক্ষেত্রেও ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি আছে এবং সেখানে বাচ্চার সাথে একা বসা হয়। সেখানে বিহেভিয়ার গুলো কিভাবে ডেভেলপ করছে, প্রবলেমগুলো কিভাবে অ্যারাইজ করলো, সেই যেগুলো কানেকশন গুলো দেখা হয়। কোনোটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে, কোনোটা রিএনফোর্সমেন্টের মাধ্যমে, কোনোটা অন্য কোনো স্টিমুলাস দিয়ে ট্রিগার করেছে, ওগুলোকে আমরা আগে বোঝার চেষ্টা, অ্যাসেসমেন্টটা করি, তারপর বাচ্চার সাথেই আমরা আসলে এখানেও সিবিটি ব্যবহার করা যেতে পারে চাইল্ড সাইকোথেরাপি। কি কোনো হোমওয়ার্ক থাকে? আপনার বোঝেন অনেকগুলো শিডিউল থাকে, হোমওয়ার্ক থাকে, বাচ্চাকে যেমন দেওয়া হয় বাচ্চার মা বাবাকেও সেটা বুঝিয়ে দেওয়া হয়। মানে বাচ্চার সাথে ইন্ডিভিজুয়ালি বসা হয়, পাশাপাশি মা বাবার সাথেও আলাদা করে বসা হয় যে এই বাচ্চার সাথে তারা কিভাবে ডিল করবে। হ্যাঁ, তো এভাবে আমরা ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি, চাইল্ড সাইকোথেরাপি দিয়ে থাকি। আর প্যারেন্টিং বিষয়টাও আলাদা, সেটাও করে থাকি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি ছোট্ট করে জানতে চাইবো যে এই যে শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যারা আসলে সবাই সচেতন হতে পারি না, সেক্ষেত্রে জটিলতা বা কমপ্লিকেশন কি হতে পারে ভবিষ্যতে? এই শিশুগুলো আসলে কি দিবে আমাদের? হ্যাঁ, যেহেতু আসলেই তারা একটা ক্লিনিক্যাল ডিসঅর্ডারে ভুগছে, কিন্তু আমরা ওটাকে মনে করছি বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তো ওই পর্যায়ে ঠিক হয় না। বরঞ্চ যেটা হয় যে একটা বিহেভিয়ারাল প্রবলেমের বাচ্চা অন্যদের থেকে রিজেকশন পেতে থাকে, অনেক ক্রিটিসিজম পেতে থাকে, তাতে ওর সেলফ এস্টিম আরও ডাউন হতে থাকে, ওর মধ্যে রাগ জেদ বাড়তে থাকে। তো এই বাচ্চাগুলোই দেখা যায় যে বিহেভিয়ারাল প্রবলেম আরও বাড়তে থাকে, কারণ ও তো চারিদিকে কিন্তু এই যে সমাজের ক্রাইমগুলো কিন্তু তাদের তারপরে স্কুলে ড্রপ আউট হচ্ছে, কিংবা যেই পরিমাণ পটেনশিয়ালিটি ওর আছে সেগুলো সে ব্যবহার করতে পারছে না, তারপর রেজাল্ট খারাপ করছে, সেই রেজাল্ট খারাপের পরবর্তীতে ক্যারিয়ারে খারাপ করছে, তারপর রিলেশনশিপগুলোতে খারাপ করছে, মানে অন্যদের সাথে রিলেশনশিপের জায়গাগুলোতেও যেহেতু তার প্রবলেমের জন্য রিজেকশন পেয়ে আসছে, অন্যদের প্রতিও সে নেগেটিভ ধারণা করছে। তো পুরো মানে আসলে এই বাচ্চাগুলো আমরা বলি যে বাচ্চারা হচ্ছে জাতির ভবিষ্যৎ, মানে জাতিই তো অন্ধকারে চলে যাচ্ছে, এই বাচ্চাটাই তো বড় হয়ে কর্ণধার হবে সবকিছু। সেই পর্যন্ত তার আগেই যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি, সেটাই আমাদের চাওয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক গুরুত্বপূর্ণ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শিশুদের মানসিক সমস্যা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম যে এই বিষয়ে প্রতিরোধ কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে পারে। আমরা আগে থেকেই যাতে বিষয়টি জানতে পারি, সেটি আমাদের চাওয়া। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যে হরমোনটা সারা জীবন তার বডিকে মেনটেন করেছে, ওভারি থেকে ইস্ট্রোজেন রিলিজ হতো, প্রোস্টেরন ইস্ট্রোজেন নেই, ইস্ট্রোজেন ফিনিশ হয়ে গেছে তার বডিতে, কিছু কিছু পেরিফেরি থেকে আসবে তার বডি থেকে, কিন্তু ওভারি থেকে আর রিলিজ হচ্ছে না। এই ইস্ট্রোজেনের ডেফিসিয়েন্সির জন্য তার কিছু সিমটম, তার মধ্যে একটা হচ্ছে খুব ঘামাবেন ওনারা, আর অস্থির লাগবে, প্যালপিটেশন হবে, আর এগুলো কিন্তু একটা বিরাট সমস্যা। তখন আমাদেরকে প্রয়োজনে ওনাদেরকে আবার হরমোনও দেওয়া লাগতে। প্রথমে আমরা একটু সাইকোলজিক্যালি ওনাকে কাউন্সিলিং করব, কিন্তু প্রয়োজনে হচ্ছে বা হরমোন দিয়ে চিকিৎসা করা লাগবে। কিন্তু মেজর দুটা সিমটম আছে, একটা আছে বোনস আর একটা আছে হার্টে। এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু হার্টকে প্রোটেক্ট করে যখন ইস্ট্রোজেন রিপ্রোডাক্টিভ এজে, এর জন্য মেয়েদের হার্ট ডিজিজ কম হয়। কিন্তু যখন বয়স হয়ে যায়, যখন ইস্ট্রোজেনটা কমে যায়, মেনোপজ হয়ে যায়, তখন তার রিস্ক থাকে যে তার হার্টের প্রবলেম হতে পারে এবং বোনস উইক হয়ে যেতে পারে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।